নমস্কার। দুই কবির কবিতা পাঠ এই পর্বে এখন কবিতা পাঠ করব। আজকে দুজন কবিকে যথারীতি দুজন কবিকে বেছে নিয়েছি। বেছে ঠিক নিইনি, হাতে তুলে নিয়েছি। কবিকে ঠিক বেছে নেওয়া যায় না, কবিদের কাছে নেওয়া যায় বা কবিদের কাছে যাওয়া যায়, ঠিক বেছে নেওয়ার জিনিস নয়। তো অনেক সময় আমরা ভুল শব্দ ব্যবহার করি। এই নিয়ে দু একদিন আগেই আমার এক স্নেহাস্পদের কাছে বলছিলাম যে আমি যে বক্তব্যটুকু রাখতে চাইছি সেই বক্তব্যটুকু হয়তো খুব সুন্দর, পরিষ্কার, অমলিন, পবিত্র, কিন্তু যেহেতু আমার মধ্যে শব্দ সচেতনতা নেই, তাই আমি একটি সুন্দর বক্তব্যকে কারুর কাছে ব্যক্ত করার সময় শব্দ সচেতনতার অভাবে আমি যে শব্দগুলি ব্যবহার করছি, সেই শব্দ সচেতনতার অভাবে আমার সুন্দর বক্তব্যটি বা আমার ত্রুটিহীন বক্তব্যটি, সুন্দর নাও হতে পারে, স্বাভাবিক একটা বক্তব্য হতে পারে, অতি সুন্দর নাও হতে পারে, কিন্তু দোষ গুণ মুক্ত একটি বক্তব্য, সেটি আমার শব্দ সচেতনতার অভাবে মলিন হয়ে উঠতে পারে, জটিল হয়ে উঠতে পারে, অস্পষ্ট হয়ে উঠতে পারে, বা বিপরীত বোধের কোনো সৃষ্টি করতে পারে, কোনো জটিলতার সৃষ্টি করতে পারে, সম্পর্কের জটিলতা এসে যেতে পারে। আমার সম্পর্কে তার ভাবমূর্তির পরিবর্তন হয়ে যেতে পারে, খারাপ ভাবমূর্তি হয়ে যেতে পারে। এরকম সব আরও একটি কথা বলেছিলাম আমার ওই স্নেহাস্পদের সুখে, যে আমি যে কথাটি বলতে চাইছি সেটি একটি ভালো কথা, ভালো বক্তব্য, সুন্দর বক্তব্য। আমি যে শব্দগুলো চুজ করেছি সেগুলোও সুন্দর, খারাপ নয়, সুন্দর, বা দোষগুণ মুক্ত শব্দ, সাধারণ শব্দ প্রয়োগ করে বললে সাধারণ একটি কথা সাধারণভাবে প্রকাশ করা যায়। কিন্তু যদি আমার গলার টোনটি, স্বরক্ষেপ যদি সঠিক না হয়, অর্থাৎ আমার কণ্ঠের মধ্যে যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে আমি শ্রদ্ধা জানাতে পারবো না। আমার কণ্ঠের মধ্যে যদি মমত্ববোধ না থাকে, তাহলে আমি আমার মমতা প্রকাশ করতে পারবো না। আমার কণ্ঠের মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে আমি প্রেম প্রকাশ করতে পারবো না। আমার কণ্ঠের মধ্যে যদি বাৎসল্য না থাকে, তাহলে আমি আমার অনুজাদের প্রতি আমার যে বাৎসল্য, আমার যে প্রেম, আমার যে ভালোবাসা, আমার যে আন্তরিকতা, তা আমি প্রকাশ করতে পারবো না। তারা আমাকে ভুল বুঝতে পারে। তাই কবিদেরকে বেছে নিলাম, এই কথাটি যথাযথ নয়। মুখ দিয়ে বেছে নিলাম, কথাটা বেরিয়ে গেছে, কিন্তু বেরোনোর পরই আমি বুঝলাম যে কবিদের কখনো বেছে নেওয়া যায় না। কবিদের কাছে নিতে হয় বা কবিদের কাছে যেতে হয়। কাছে নেওয়া এবং কাছে যাওয়া দুটোই খুব কঠিন কাজ, দুটোই সাধনার বিষয়। আমি কবিদের কাছে যাব অথবা কোনো কবিকে আমার কাছে নেব, এই দুটো মুখে বললেই করা যাবে না। এবার দীর্ঘ একটা সময় লাগবে, একটা দীর্ঘ সাধনা লাগবে। কারণ কবির মন, কবির ভাবনা এবং সাধারণ মানুষ হিসেবে আমার মন, আমার ভাবনা,
এই দুইয়ের যদি একটা সুচারু সমন্বয় না হয় তাহলে এটা করে ওঠা সম্ভব নয়। এই ক্ষেত্রে আমি যখন এই দুই কবির কবিতা পড়ব বা পড়ছি বেশ কিছুদিন ধরে, সেই ক্ষেত্রে কবি সশরীরে আমার সামনে উপস্থিত থাকছেন না, তার কোনো বক্তব্য এখানে আমি পাচ্ছি না, ব্যক্তিগত বক্তব্য, শরীরী বক্তব্য, উপস্থিতিজনিত বক্তব্য কিছু পাচ্ছি না। আমি শুধু তার কবিতাটুকু পাচ্ছি এবং এই কবিতার মধ্যে তার যে শরীরী ভাষা ছিল, তার যে ভাষাকে অতিক্রম করে যাওয়ার যে ভাষা ছিল, ভাষাকে ভাষাতীত করার যে ভাষা ছিল, ভাষাকে গভীর গহন করার যে ভাষা ছিল, সেইটা উদ্ধার করা, সেটাকে খুঁজে পাওয়া সম্পূর্ণ দায়িত্ব কিন্তু পাঠকের। আর আমি পাঠক হিসাবে একান্তই নবিশ, আমি চেষ্টার মধ্যে আছি। হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর পরে হয়তো আমার আয়ু ততদিনে শেষ হয়ে যাবে, তার মধ্যে কোনো একদিন হয়তো আমি আমার এই নবিশী অবস্থা থেকে উত্তীর্ণ হব বলে বিশ্বাস করি। ততদিন পর্যন্ত কবিরা তাঁদের কবিতায় যে সব ভাষা রেখে গেছেন, যে সব স্পর্শ রেখে গেছেন, যেসব রং রেখে গেছেন এবং যেসব গন্ধ রেখে গেছেন, সেগুলি আমি আমার সাধ্যমতো যতটুকু উদ্ধার করতে পারলাম, যেটুকু পারলাম না, অধিকাংশটাই পারলাম না, সেটুকুর জন্য আমি প্রত্যেক কবির কাছে ক্ষমা প্রার্থী এবং তাদের কাছে আমি শপথ করছি যে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো একদিন আমি ঠিক কবিতা পড়ে ওঠা শিখে নিতে পারব। আজকে আমার দুই কবির কবিতা পাঠের আসরে দুজন কবি রয়েছেন, একজন করবী মুখোপাধ্যায় আর একজন শ্যামল বরণ সাহা। করবী মুখোপাধ্যায়কে আমি খুব বেশি দিন চিনতাম না বা খুব বেশি চিনিও না। দুর্গাপুরে দুটি অনুষ্ঠানে সম্ভবত তাকে আমি দেখেছিলাম বা তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সাক্ষাৎ হলেও আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। কথাবার্তা যেটা হয়েছিল সেটা ফোন আলাপে, ফোনের মধ্যে, এবং আমার কোনো ফেসবুক পোস্টে বা তাঁর কোনো ফেসবুক পোস্টে আমরা উভয়ে কিছু মন্তব্য করেছিলাম হয়তো, তার মাধ্যমে আমাদের মতামত বিনিময় হয়েছিল এবং তিনি আমাকে, ওই করবী মুখোপাধ্যায়, তিনি আমাকে তার এই কবিতার বইটি আমাকে পাঠিয়েছিলেন। তো স্বভাবতই অন্য সকল কবিদের প্রতি আমি যে অবিচারটি করে থাকি, তাঁর প্রতিও আমি সেই অবিচারটি করেছি। অর্থাৎ তাঁর এই বইটি পাওয়ার পর আমি বইটির প্রাত্যক্ষিকতা তো অবশ্যই করেছি, কিন্তু বইটি আমাকে কিভাবে স্পর্শ করলো বা আমি বইটির ভিতর কিভাবে ঢুকলাম, কোন দরজা দিয়ে ঢুকলাম, কোন বইটার ভেতরে কোন কক্ষে আমি প্রবেশ করলাম, কোথায় কেমন আলো দেখলাম, কোথায় কেমন যন্ত্রসঙ্গীতের আভাস পেলাম, সেই সমস্ত যে প্রতিক্রিয়া তা আমার তাকে জানানো হয়নি। আরেকটি যে কবিতার বই আমার কাছে রয়েছে, আরেকজন কবি যিনি আমার কাছে রয়েছেন এখন এই সময়ে, তিনি হলেন শ্যামল বরণ সাহা। শ্যামল বরণ সাহাকে সকলেই চেনেন, অতি পরিচিত নাম, এবং এই নামটির মধ্যে প্রচুর রং লেগে আছে, দৃষ্টিনন্দন রং, দৃষ্টিনন্দন কিছু রেখা আছে। কারণ তিনি একজন শুধু মানে আক্ষরিক অর্থে তিনি শুধু যে একজন কবি তাই নয়, তিনি একজন চিত্রশিল্পীও। অর্থাৎ
এই রঙে, রেখায় এবং শব্দে সব মিলিয়ে তিনি একজন পরিপূর্ণ মানুষ। বাংলা কবিতায়, বাংলা চিত্রশিল্পে জগতে শ্যামল বরণ সাহার একটি ভালো পরিচিতি আছে এবং অনেক গুণমুগ্ধ মানুষ তাঁর রয়েছেন যারা তাকে খুব ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। তো এই শ্যামল বরণ সাহার একটি কবিতার বই আমি কোনো জায়গা থেকে সংগ্রহ করেছিলাম। বর্ধমান বইমেলা 2022, বর্ধমান বইমেলা 2022-এ আমি এই বইটি কিনেছিলাম। তো এই দুইটি বই আমি আজকে হাতে নিয়েছি। প্রথমে করবী মুখোপাধ্যায়ের বই থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। যথারীতি আমি বাছাবাছি করি না কবিতা পড়ার সময়। বইটি প্রকাশ পেয়েছিল 21 শতক থেকে। আলোকের ক্ষুব্ধ অপমান, আলোকের ক্ষুব্ধ অপমান এই বইটি প্রকাশ পেয়েছিল 21 শতক প্রকাশনা থেকে। আলোকের ক্ষুব্ধ অপমান বইটির প্রকাশ সাল হচ্ছে 2023 বইমেলা, অর্থাৎ গত বছর। সেখান থেকে আমি এখন কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম তারা জন্ম। দরজা খোলা আছে, খোলা আছে দরজা, বাইরে দাঁড়িয়ে থেকো না, রাত্রি হয়েছে বড়। জানো তো রাত্রি কিছু বিসংবাদ মেলে ধরে দিন যাপনের কাঁটাতারে। দগ্ধ দিনের আরশিতে যে বেদনার ছায়া, সে জানে রাতের সব তারা জন্মের কথা। পরের কবিতা হো হো অট্টহাসি। হো হো অট্টহাসি। সব মানুষের জীবনে থাকে এক চেতনা প্রতীক, তার কল্পনার চৌম্বক পরিধিতে। এমন এক প্রতীক আমারও আছে, একটা চিতা আর এক মুখ হো হো অট্টহাসি। যদিও লোকলজ্জার ভয়ে হাসিটা বদলে বানিয়েছি ঠোঁটের কোণ বাঁকানো স্মিত রেখা। সহৃদয় বন্ধুরা এসব তথ্য জানে, আর জানে ওই চিতা। আমি চিতার সৌন্দর্যে মুগ্ধ, চিতাও আমাতে চমৎকৃত। রোমাঞ্চিত হতে এর বেশি আর কি লাগে? চোখের উপর চিতা, অনিন্দকান্তি, রোমশ দেহবল্লরী। শূন্য গহ্বর খুঁড়ে বেরিয়ে আসে এক মুখ হো হো অট্টহাসি। পরের কবিতাটি তিথি উদযাপন। কিছু এপিটাফ আজও কোলাহল করে। বারুদ ফুরিয়ে গেছে, নাটকের শেষ অঙ্ক কুশীলবরা ক্লান্ত। তিথি উদযাপনে নরকঙ্কাল দাঁড়িয়ে, দুই হাতে দুই বাদ্যযন্ত্র, ক্ষমতা ও আধিপত্য ক্লাইম্যাক্সে পৌঁছতে নেই দেরি।
বারবার নেমে আসে অন্ধকারের ঢেউ, সহজ সত্যিটা বলে না কেউ। শুরুতেই ছিল কিছু ভুল, এখন যেদিকে চাও সকলই নাটকের সাজানো পুতুল। চোখ কষলে দেখি চোখই অদৃশ্য, নরকঙ্কালের তিথি উদযাপন দৃশ্য। পরের কবিতাটির নাম হাইবারনেশন। যুদ্ধহীন পৃথিবীর রূপ দেখব বলে কজন জুয়ারি বসেছি টেবিলে। অভিনন্দন জানালে হাইবারনেশনে যাব, অপদার্থ বললে অনন্তের পথে হেঁটে যাব। আমার ছায়াকে আমি অবজ্ঞা করি, আলোয় কাঁদে করটি, আমি লোরকার পাশে ঘুমাবো। অপমান। দিনের আলোর ভেতর এত যে অন্ধকার, দেখি যাপন পাঠের খাঁজে রাখা পেজ মার্কার। মাটি, জল, আগুন, আকাশ হারিয়ে ফেলেছে পুরনো বিশ্বাস। ভাসানের তীরে দেখি মাঙ্গলিক ঘট, প্রাচীন পৃথিবীর লজিক্যাল থট। সুহৃদ সম্পর্ক পাতায় হলুদ ছোপ, দিকে দিকে মতভেদ, মতান্তরের নৃশংস তোপ। চোখ বড় তীব্র দৃশ্যমান, শুধু ঈশ্বর জানেন মানব জমিন সয়ে নিতে পারে কতটা অপমান। পড়ছি করবী মুখোপাধ্যায়ের কবিতা। পরের কবিতাটি সমান্তরাল। ঘন জোনাকি জলা সন্ধ্যা তারার বুকে আমি হাঁটি, হেঁটে বেড়াই। হাত রাখি মেঘের কোলে, হাত ছুঁয়ে যায় বেগুনি আলো জ্বালা হাওড়া ব্রিজে। টের পাই হুইসেল আওয়াজ, অবিবেকী হাওয়া ছড়ায় শব্দ। শব্দ গুঁড়ো হয়ে মেশে শূন্যে, সন্ধ্যা তারা কেঁপে ওঠে, আমার পা টলে যায়। স্বপ্ন দুটো জোড়া লাগে না, ট্রেন লাইন ধরে গ্রামগঞ্জ পেরিয়ে ছোটে। না, ট্রেন লাইন মেলে না বিন্দুতে, ওরা চিরকাল ছোটে পাশাপাশি সমান্তরালে। স্বপ্নগুলো মন ভরা শূন্যতা নিয়ে ঘুমিয়ে থাকে, বুকের মধ্যে লুকোনো অন্তরঙ্গ বন্ধুর মতো। অমসৃণ মুখ। পাঁজর ভাঙার গন্ধে ফুল ফোটে না আর। সন্ধ্যা তারাও আগুন ঢালে ঘর বসতি পোড়ে। সন্ধ্যা তারাও আগুন ঢালে ঘর বসতি পোড়ে। চিলেকোটার কার্নিশে তো আর ছড়ায় না বকম বকম শব্দ ঝাঁক। মেঘের আদলে সাজে প্রতারক মুখ, গুলিয়ে যায় মাথা, ঘুলিয়ে ওঠে গলা বুক। স্তব্ধ আবেগ, তৃষাতুর বুক, অন্ধ গহ্বর জুড়ে কিছু অমসৃণ মুখ। জ্যোতিচিহ্ন। বাজে নূপুর বিষাদ বনে, শীত ঠান্ডার কঠিন শর্তে। স্বর ওঠে স্বর নামে সঙ্গোপনে, মিশে যায় লোভের গোপন সড়কে। অনিবার্য সময়ের হাতে কঠিনের চর্চা হয়ে যায় অবান্তর। পড়ে থাকে পাথরে,
সদাশয় মৃত্যুর কোমল জ্যোতিচিহ্ন, খুঁজি অমল রোদ্দুর, অনন্ত দুঃখের আঁচড় পথে তুমি এসে দাঁড়াও আশ্বিনে আমনে। পাগল পাড়া স্রোতের কাছে রেখে আসি একালের সব অনমনীয় আগুন। প্রার্থনা। হতবাক শূন্য নাচে বুকের পরে, মন ছুঁয়ে যায় বেদনা ভরে। সহ্য নির্বিকার অজুহাতে নির্বাক সময় কেবল চোখ পাতে। অধিকার কেবল তার সংখ্যার আধিপত্য যার, আইন শুধু কাগজে বাঘ, মাথা তুলে যতই দেখাও রাগ। গাছের গায়ে রক্তদাগ যদি পাও, হে বৃক্ষ কিছু ক্রোধ দাও। আজকের মতো করবী মুখোপাধ্যায়ের শেষ কবিতাটি পড়ব, উলঙ্গ হওয়ার গল্প। সমুদ্র তার আকাঙ্ক্ষা জানিয়েছে, কেউ বধির, কেউ বা গুজগুজ ফুসফুস করছে, কেউ ত্রাস ছড়াতে মশগুল। দৌড়ে গেলাম হাওয়া অফিসে, জানালো উভয় গোলার্ধের হিমবাহরা জ্বরে আক্রান্ত। উভয় গোলার্ধের হিমবাহরা জ্বরে আক্রান্ত, তারা গা ধুয়ে ফেলছে অন্যায্য সংক্রমণ এড়াতে। এবার মাথা উঁচু পাহাড়ের কাছে গেলাম, দেখি সে তার সবুজ বলকল হারিয়ে দাঁড়িয়ে আছে উলঙ্গ। ফিরে আসি অক্ষরের নিবিড় দ্বীপপুঞ্জে। করবী মুখোপাধ্যায়ের এই কয়েকটি কবিতা পড়লুম। কবিতাগুলি পাঠকালে তাঁর কবির নিজস্ব সময়োচিত কিছু বোধ, কিছু অনুভূতি এবং পরিশ্রমবিহীন কিছু নিজস্ব শব্দবাক্যের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, যা তাকে স্পর্শ করেছিল, সেই বোধ, সেই অনুভূতি যা তিনি লিপিবদ্ধ করেছেন, তা পাঠক হিসাবে আমাকেও স্পর্শ করেছে। আমার পাঠক হিসাবে আমার যেটুকু যোগ্যতা, খুবই কম, সেই অতি সীমিত যোগ্যতা দিয়ে আমি করবী মুখোপাধ্যায়ের কবিতাগুলি পড়লাম এবং সম্পূর্ণ না হলেও রক্তকরবীর কিছুটা আভা, কিছুটা জাজ্জল্য, কিছুটা উপস্থিতি কিছুটা স্পষ্টতা টের পেলাম। পরে আবার একদিন করবী মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন করে পরিচিত হওয়া যাবে। আপাতত এই বইটিকে নিয়েই, আবার যদি কখনো অন্য কোনো কবির অন্য কোনো কবিতার বই সংগ্রহ করতে পারি, তখন আবার সে বই থেকে পাঠ করা যাবে। এর পরে পড়ব শ্যামল বরণ সাহার কবিতা। শ্যামলদার কবিতা পড়ার আগে জায়গাটাকে পরিবর্তন করতে হলো। আগে যেখানটা বসছিলাম ওখানটাতে অন্ধকার পড়ছিল, দেখতে অসুবিধে হচ্ছিল। আবার এখন যেখানে বসলাম সূর্যের আলোটা পড়ছে বটে, একটু ট্যাটচা হয়ে বসেছি, ওই জন্য ট্যাটচা করে করার চেষ্টা করছি। দেখা যাক ফলাফলটা। ফটোগ্রাফার না হলে, এমনিতে তো মোবাইলে কাজ করি, ক্যামেরা বলতে তো কিছু নাই। এখন এই মোবাইলের ক্যামেরাকেও ঠিক মতো করে কোনখানে বসালে কেমন করে ছবিটা আসে, সেটা এখনো পর্যন্ত নির্ণয় করে উঠতে পারছি না, চেষ্টায় আছি।
শ্যামলদার কবিতার বই, আগেই নাম বলেছি, ক্লেশিত ডানার মুদ্রাদোষ। ক্লেশিত ডানার মুদ্রাদোষ বইটি বাল্মীকি, মানে শ্যামলদার নিজের যে পত্রিকা, সেই প্রকাশনা, বাল্মীকি প্রকাশনা থেকেই বইটি বেরিয়ে। শ্যামলদার প্রচুর বই বেরিয়েছে আগে, অনেক কবিতার বই, চিত্রকলা সম্পর্কিত অনেক বই, ছড়ার বই, অনেক কাজ আছে শ্যামলদার। শ্যামলদা বলছেন যে কিছু ব্যক্তিগত গদ্য রচনার তাগিদেই ক্লেশিত ডানার মুদ্রাদোষ লিখেছিলুম। বেশিরভাগ লেখাই কবি রাজকুমার চৌধুরীর সম্পাদিত মনোসিজে প্রকাশিত হয়েছিল, কয়েকটি বাল্মীকিতে। এই লেখাগুলি প্রকাশের সময় আমার দু একজন পাঠক জানিয়েছিলেন, আপনার ইদানিংকার কবিতাগুলো একটু অন্যরকম। এইখানে আমি আসতে চাইছিলাম। অর্থাৎ যদিও শ্যামলদা এগুলোকে গদ্য বলে লিখে থাকুন না কেন, এগুলো কিন্তু আমার কাছেও কবিতা হিসাবেই ধরা দিয়েছে। তাই এই শ্যামলদার কথা, এই গদ্যগুলি অথবা অন্য যে পাঠক শ্যামলদাকে জানিয়েছিলেন তার বোধ, তার বিবেচনা অনুযায়ী বা আমার বোধ অনুযায়ী, আমার অনুভব অনুযায়ী, অনুভূতি অনুযায়ী যে আমি এগুলোকে কবিতা বলছি, সে যাই হোক, শ্যামলদার এই লেখাগুলো, যদি এগুলোকে গদ্যবিতা বলা যায়, গদ্য কবিতা, গদ্য কবিতা তো আছেই, কবিতাই তো গদ্য কবিতা, এখন তো সবাই গদ্য কবিতাই লেখেন, যাই হোক গদ্যবিতা, এখান থেকে আমি কয়েকটি অংশ শ্যামলদার ভাষায় গদ্য এবং আমাদের ভাষায় কবিতা পড়ছি। 1 নম্বর, আজ সকাল থেকেই টিয়া রঙের শাড়ি পরা একটি মেয়ের কথা বড় বেশি মনে পড়ছিল। মনে পড়ছিল সাপজলা নদীটির পাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছটির কথা। কাঁটার মুকুট পরেও ও কতকাল এমনিভাবে দাঁড়িয়ে থাকবে একা একা? শীতের মোড়ক ভরে প্রত্যেক দিন চুরি হয়ে যাচ্ছে ওর শরীর থেকে তরল যৌবন। খেজুর রস ছিল আমার বড় প্রিয়। মনে পড়ে আমাকে একদিন ওই গাছের রস খাওয়াবে বলে নিমন্ত্রণ করেছিলে তুমি। আমি তোমাকে বলেছিলুম ওই গাছটি আমার কাছে শুধু গাছ নয়, কিছুটা কণ্টকিত যিশুর মতো। ওর কণ্ঠে ঝুলছে মাটির হাঁড়ি, তাতে সাধারণত যেন ঝরে পড়ে খ্রিস্টের ক্ষমা সুন্দর রক্তবিন্দু। অক্ষরবৃত্ত ছন্দে রস ঝরে পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি ওই রস পান করে তোমার নিমন্ত্রণ কিভাবে রক্ষা করি বলো? মাটির হাঁড়িতে উড়ে এসে বসেছে নবান্নের কাক, ওকে বসতে দাও। আমার কথা ভেবে ওকে উড়িয়ে দিও না। নজর পরিধি ভেঙে কেউ উড়ে গেলে আমার বড় দুঃখ হয়। পরেরটি, দ্বিতীয়টি, স্পষ্ট বুঝতে পারলুম তোমার শরীর জুড়ে লতিয়ে উঠছে ডাকাতির আতঙ্ক। তুমি যার হাতে তোমার হাত চিঠি পাঠিয়েছ, আমি তাকে চিনি না, শুধু চিনে নিলুম তার হাত দুটিকে। তোমার পত্রবাহক চলে যেতেই হঠাৎ আমার মনে পড়ল মানুষের সবচেয়ে বড় আবিষ্কার মানুষ। একথা বোধহয় মানুষ জন্মের অনেক পরে বোঝে। হয়তোবা বোঝেই না। আর মানুষের জীবনে মানুষের এই হাত দুটি কতই না জরুরি। মানুষ বোধহয় একটা জন্মে তার হাতের মূল্য ঠিক বুঝতে পারে না। পৃথিবীতে মানুষের এই হাত দুটি ভালো মন্দ দুই কাজে কি ভীষণ ব্যস্ত। এই হাত ছবি আঁকে, কবিতা লেখে, মুখে ভাত তোলে, চোখের জল মোছে,
আবার মানুষের এই হাত আর এক মানুষের গলা টিপে ধরে। আহ, কি অসহ্য যন্ত্রণা! তোমার হাতচিটি আপাতত আমার হাতের গভীরে থাক, পরে পড়ব। 3 নম্বর। চিঠিতে লিখেছ যে আয়নায় তোমার মুখের ছায়া পড়ে না, সে আয়না আমি ভেঙে দিই। যে মানচিত্রে 37 কালনা রোড খুঁজে পাওয়া যায় না, সে মানচিত্র আমি ছিঁড়ে ফেলি। যে স্কেলে তোমাকে মাপা যায় না, সেই মাপকাঠি আমি দুমড়ে মুচড়ে ভাঙি। 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি অধমের জন্য এত প্রেম? এত প্রেম বয়ে বেড়াবার মতো আমার শক্তি কই? গত জন্মে গাধা ছিলুম, কত ভারী ভারী মালপত্র বয়ে বেরিয়েছি। নদীর এপার থেকে ওপারে গেছি, ছায়াহীন ধুধু লাল কাঁকুড়ে রাস্তায় একা হেঁটেছি। মাল না বয়ে উপায় ছিল না, স্রেফ দানা পানির জন্য। এ জন্মে সারাটা শরীরে তাই গত জন্মের গাধা খাটুনির ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, চলতে ফিরতে ব্যথা আর ব্যথা। এত ব্যথা, এত প্রেম, তবু তুমি জেনো আমার এ প্রেম এ জীবনে এমন জায়গায় রাখলুম যেখানে ব্যথারা কোনো দিনই পৌঁছাতে পারে না। 4 নম্বর। আজ মেঘলা আকাশ, আজ আমার হারিয়ে যাওয়ার দিন। আজ আমি সকাল থেকেই হারিয়ে যেতে চেয়েছিলুম। গলিপথ রাজপথকে, রাজপথ গলিপথকে চিনিয়ে দেয়, এটাই বোধহয় পথের মুদ্রাদোষ। তাই আমি পথ হারাতে গিয়ে বারবার ফিরে আসছিলুম তোমাদের বাদাম পুকুরের লাল ধুলোর পথটিতে। পথে নামলো বৃষ্টি, শান্ত মেয়ের মতো মেঘলা আকাশ কার যেন বকুনিতে কেঁদে উঠল। মনে পড়ে গেল তোমার সেদিনের কান্নার কথা। মনে হলো তোমার কান্না যেন পৃথিবীর সমস্ত সুরের জননী। এলোমেলো বৃষ্টিতে ভিজলুম, যতই ভিজি না কেন ভিজে ঠিক আশ মিটল না। কাল সন্ধ্যায় তোমার পাশে বসে অনুভব করেছিলুম নারীর শরীরে কি ভীষণ প্রাচীন বৃষ্টির ঘ্রাণ। পুরুষের শরীরে ক্রমাগত ছুটে চলেছে রক্তের লাল ঘোড়া আর ঘামের গন্ধ, বিচ্ছিরি। আগামী বুধবার তোমার সঙ্গে দেখা হওয়ার কথা আছে। দেখা হবে কি না জানি না। দেখা হলেই তোমাকে জিজ্ঞাসা করব, পৃথিবীর প্রথম বর্ষায় কে আগে ভিজেছিল, পুরুষ না নারী? 5 নম্বর। তোমাকে ফুল, পাখি বা যে কোনো নদীর নামে ডাকতে আমার বড় ভয় হয়। কেন না, ফুল ঝরে যায়, পাখি উড়ে যায় এবং নদীও একদিন শুকিয়ে যায়। এদের নিয়তির কথা ভেবে তোমাকে ডালিয়া, পাপিয়া বা যমুনা বলে আর ডাকা হলো না। অথচ তুমি আমার ঋতুর শ্যাম কন্যা। আমার কাছে তুমি কেবলই তুমি হয়ে রইলে। মনে পড়ছে সেই ছেলেটার কথা, যে ছেলেটা জামা খুলে একদিন তোমাদের বাড়িতে শীতল পাটিতে শুয়েছিল, আর তোমার হাতের হাত পাকা থেকে ছেলেটার শরীর ঘিরে অনর্গল ঝরে পড়ছিল তাল পাতার সহানুভূতি। সেই ছেলেটা তোমাদের শীতল পাটির থেকে উঠে এসে সেই যে বিছানায় শুয়ে পড়ল, আর উঠল না। আজও সে শয্যাবন্দী। আজ 14 দিন হলো ছেলেটার শরীরটাকে ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন, অয়েন্টমেন্ট পাহারা দিচ্ছে। তবু সে তো দুষ্টু ছেলে, তাই পাহারাদারদের কড়া নজর ফাঁকি দিয়ে দিব্যি স্বর্গের আগের স্টেশন থেকে ঘুরে এলো। সে এক আশ্চর্য যন্ত্রণার দেশ। সেখান থেকে জিরাফের মতো ঘাড় উঁচু করলে মৃত্যুকে দেখতে পাওয়া যায়।
উপমাহীন যন্ত্রণার মধ্যে থেকে ছেলেটা মৃদু ঘাড় উঁচু করে দেখল মৃত্যু দুলে দুলে শ্যামল বরণের ঘুমের কবিতা মুখস্থ করছে। মৃত্যু যেন ক্লাসের ফার্স্ট বেঞ্চের ভালো ছেলেটি। সেই ফাঁকে সেই ছেলেটা গো, শ্যামল না বিমল কি যেন তার নাম, ইদানিং সে একটু বিছানার থেকে উঠে দাঁড়িয়েছে। ছেলেটা রোজ ভাবে তাকে বোধহয় কেউ দেখতে আসবে, হয়তো কেউ তাকে চিঠি লিখবে। কোথায়? চারপাশে কেউ নেই, চারদিকে শুধু শিউলি আতঙ্ক। একা একা ফুটে ওঠে, একা একা ঝরে যাওয়া অসহ্য যন্ত্রণা। 1000 সূচের কারখানা বসে গেছে ছেলেটার শরীর জুড়ে। এদেশে কি কেউ নেই অমল না হোক শ্যামলকে নিয়ে আরেকটি ডাকঘর লেখে? শ্যামল তো অমলের মতো রাজার চিঠি চায় না, সে শুধু রোগশয্যায় চেয়েছিল তার প্রিয়জনের কাছ থেকে একটি চিঠি অথবা তার দর্শন। কোথায়? এ জীবনে দর্শন বারবার দংশন হয়ে ফিরে আসে কেন? এখন তার রোগা বালিশের পাশে বিশ্রাম নিচ্ছে নিউটনের লাল আপেল। লাল আপেলগুলি দিনরাত তাকে শাসন করে, অসুস্থ ছেলেটাকে বোঝাতে থাকে বেঁচে থাকার আর এক নাম মধ্যাকর্ষণ এবং অভিমান। 6 নম্বর। আপাতত এখান অবধি পড়েই ক্ষান্ত দিতে হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নদীকে নিয়ে তোমার যত গর্ব, কথায় কথায় শুধু বলো আমি নদী পাড়ের মেয়ে। তোমার এই পরিচয় আমার মন্দ লাগে না, তবে আমি সাঁতার না জানা ছেলে। নদীর এপারে থাকি, গভীরভাবে টের পাই আমাদের সম্পর্কের ভিতর দিয়ে একটা নদী বয়ে গেছে। কখনো মনে হয় এই নদী আমাদের পৃথক করেছে। তবু তোমার মিন প্রবণতা আমাকে ছুঁয়ে যায় দুবেলা রোজ। স্বপ্নে দু চোখে ঘুমের আঠায় লেপ্টে থাকে একটা ছবি। তুমি নদী হয়ে গেছো, শ্যাওলা জড়ানো একটা নৌকাকে নিয়ে তুমি কেমন যেন আপন বেগে পাগল পাড়া। ঘুমের ভিতরে আমি নদীর তলদেশ ছুঁয়ে চিৎকার করে উঠি। সত্যি কথা বলতে কি, একটা নৌকাডুবির ভয়ে আমি তোমার স্রোতস্বিনী রূপের বিরুদ্ধে শুকনো ডাঙায় দাঁড়িয়ে থাকা সামান্য মানুষ। শ্যামল বরণদার এই ছবির মতো লেখাগুলো, ছবির মতো গদ্যগুলি, ছবির মতো কবিতাগুলি, ছবির মতো লেখাগুলি গান হয়ে বেজে উঠল। একটি সুললিত কণ্ঠস্বর থাকলে, একটি গাম্ভীর্য পরিপূর্ণ কণ্ঠ থাকলে, একটি সুকণ্ঠ থাকলে, একটি চেতনামন্দ্রিত কণ্ঠ থাকলে এই লেখাগুলি সঙ্গীতের মতো বেজে উঠবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। নমস্কার।